স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। আজ ভোরে উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ। স্থানীয়রা জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফের সদস্যরা ওই কিশোরকে গুলি করে। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা। জয়ন্ত কুমার সিংহের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তার বাবা মহাদেব কুমার সিংহ। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এরই মধ্যে অনেকে ঢুকে পড়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। তবে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। এ বিষয়ে আরও জানতে কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন এই মুহূর্তে আপনার এলাকার কি অবস্থা এবং কি ধরনের আসলে এখন পর্যন্ত কতজন এসেছে আপনি আমাদেরকে জানাবেন। গত আগস্ট থেকে আবারও অস্থিরতা শুরু হয়েছে মিয়ানমারের ওপারে। মিয়ানমারের যেখানে আরকান সাম্রাজ্য আছে, আরকান টাউনশিপ মানে একটা রাজ্য আছে, টাউনশিপ শহর, সেখানে মিয়ানমারের সরকারি বাহিনীর আরকান আর্মিদের লক্ষ্য করে গোলা চললে সেখানে হতাহতের ঘটনা ঘটে। এই অবস্থায় যারা আরকান আর্মি রয়েছে তারা আশ্রয় নিয়েছে বিভিন্ন রোহিঙ্গা পল্লীতে বা রোহিঙ্গাদের ঘরে। সেখানে সরকারি বাহিনী হামলা চালালে সেখানে তারা জীবন বাঁচাতে বাংলাদেশে নাফ নদী সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। অনেকে ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বিভিন্ন পয়েন্ট দিয়ে নাফ নদীর প্রায় 10টা পয়েন্ট দিয়ে তারা ঢুকে পড়েছে। আমরা এটা জানতে পারি যে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ট্রিপল আরসি অর্থাৎ শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন পর্যন্ত তাদের হিসাব মতে প্রায় 8,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরপরেও আমরা কথা বলছিলাম রোহিঙ্গাদের নেতা এক আবুল কালাম নামের নেতার সাথে, তিনি যেটা জানিয়েছেন প্রায় গত কয়েকদিনে প্রায় 8,000 না আরো বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। তারা অনেকে রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে, বেশিরভাগ রোহিঙ্গা আশ্রয় নিয়ে এ পর্যন্ত নয়াপাড়া আছে বলে তিনি জানিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন সেখানে সরকারি বাহিনী আরকান আর্মিদের লক্ষ্য করে গোলাবর্ষণের কারণে তারা ওখানে হতাহতের ঘটনা ঘটে। তারা ভয়ে অনেক ওখানে চলে এসেছে এবং আরো অনেক রোহিঙ্গা ওপারে অবস্থান নিয়েছে বাংলাদেশে সীমান্ত পার হওয়ার জন্য, তিনি এটা জানিয়েছেন। আর এদিকে কথা বলছিলাম কক্সবাজারের টেকনাফ উপজেলা ইউনুর সাথে, তিনি যেটা জানিয়েছেন তাদেরকে যারা আসছে তাদেরকে অনেকে বিজিবি হেফাজতে আছে এবং অনেককে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে বিজিবি, কিন্তু আরকান আর্মি ওপারে সক্রিয় থাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটায় সেটা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তারপরে তারা চেষ্টা করছেন তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। থানবি হারুন রশিদ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে এসেছে। পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী MA হালিম। হালিম, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আশুলিয়া শিল্প কারখানায় শ্রমিকদের উপস্থিতি এবং আজকের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, আজকের পরিস্থিতি যদি আপনাকে জানাই, আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি। এই শিল্পাঞ্চল আশুলিয়া, সাভার এবং ধামরায় প্রায় 1800 কলকারখানা রয়েছে। সেই 1800 কলকারখানা কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিনে কিন্তু এখানে বিভিন্ন উদ্ভট পরিস্থিতি সেটি বিরাজ করছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে নেমেছে এবং বিশেষ অভিযানও পরিচালনা করেছে। তারপর থেকে কিন্তু গত শনিবার থেকে কিন্তু শিল্পাঞ্চল পুরোপুরি একেবারে শান্ত হয়ে আসছে এবং যদিও এখানে কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনা সেখানে ছিল কালকে আমরা দেখেছি এবং আজকে আমরা শিল্প পুলিশের সাথে কথা বলে যেমনটি জেনেছি এখানে এই 79টি কারখানা আজকে ছুটি দেওয়া হয়েছে এবং এটি সেই কারখানাগুলোর অভ্যন্তরীণ সমস্যার কারণে কিন্তু এই শ্রমিকগুলো বের হয়ে গেছে এবং বিগত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আমরা বহিরাগত যারা তারা কিন্তু বিভিন্ন কারখানায় হামলা করলে অনেকে ছুটি নিয়ে বের হয়ে যায় এবং তারপর থেকে এই এলাকায় উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা যেমনটি জানতে পেরেছি
এই উদ্ভট পরিস্থিতির মূলত সৃষ্টি হয়েছিল এই অঞ্চলে, যে শিল্প কারখানার যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ছিলেন। সেই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বারবার বলে আসছিলেন এবং তারা সেটি চিহ্নিত করে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে আস্তে আস্তে শিল্প কারখানা অনেকটা শান্ত হয়ে আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন আমি একটি কারখানার সামনে রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরোপুরি এখানে কঠোর নিরাপত্তায় রয়েছে, যাতে কোনো উদ্ভট পরিস্থিতি না হবে, বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই সাথে এখানে র্যাবের সদস্য এবং সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা তারাও কিন্তু এখানে তারা বিভিন্ন কলকারখানার সামনে তারা এখানে অবস্থান করছে এবং সেই সাথে তারা আমরা টহল দিতেও দেখেছি। সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি শিল্প কারখানার কিন্তু আস্তে আস্তে গতকালকে চেয়ে আজকে আরও অনেকটা শান্ত হয়ে আসছে এবং কিছু বিক্ষিপ্ত ঘটনা যেমনটি আপনাকে আগে বলছিলাম সেগুলো ঘটেছে, যদিও শিল্প পুলিশের পক্ষ থেকে এগুলো আসলেই সামান্য ঘটনা। এবং সব মিলে এই উদ্ভট পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু এই বিভিন্ন কলকারখানায় তারা এখানে পরিদর্শন আসছে, যাতে এই পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নতির দিকে যায়। তো তানভীর, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সহকর্মী এম এ হালিম যুক্ত হয়েছিলেন সাভার থেকে। এবার আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। সহকর্মী রিফাত মির্জা যুক্ত হবেন নোয়াখালী থেকে। রিফাত, আপনি জানাবেন এখন বর্তমানে আমরা তো বিভিন্ন জেলায় দেখছি পানি কমে গেছে, আপনার এলাকায় এখন পর্যন্ত কি অবস্থা? মানুষ নোয়াখালীর 9টি উপজেলা 8টি উপজেলা পানিবন্দী 21 লক্ষ মানুষ থাকলেও কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করে দিয়েছে। নোয়াখালীর 8টি উপজেলার মধ্যে কিন্তু 3টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে মানুষ। তবে আসলে পানি নামতে শুরু করলেও কিন্তু ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। যেখানে পানি নামছে সেখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন পানিবাহিত রোগ বালাই সংক্রমণ কিন্তু বাড়ছে। আমি ঠিক এই মুহূর্তে নোয়াখালী সদর হাসপাতালে, এখানে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে তিল ধরানোর ঠাঁই নাই। যদিও আমি যেই ফুটেজটি আপনাকে দেখাচ্ছি, এখানে 20 বেডের জায়গা হলেও কিন্তু এখানে প্রায় 2 শতাধিকের উপর শিশু ডায়রিয়ায় ভর্তি রয়েছে। আসলে বলা যায় যে ডায়রিয়ার অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা নোয়াখালীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতেও গিয়ে দেখেছি, সেখানেও কিন্তু আসলে তিল ধরানোর ঠাঁই নেই। আমরা কিছুক্ষণ আগে নার্সদের সাথে কথা বলছি, নার্সরা বলছেন যে আসলে 20 বেডের জায়গা 200 জন শিশুকে আসলে চিকিৎসা দিতেও তারা এক প্রকার হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ এখানে প্রায় 2 শতাধিক ডায়রিয়া শিশুকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন মাত্র 3 জন নার্স বা 4 জন নার্স। কারণ বলা যায় যে আসলে এই হাসপাতালটি 250 শয্যার হলেও কিন্তু এখানে 150 শয্যার জনবল রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন যে পরিমাণ চাপটা দিয়েছে ডায়রিয়ার, সেক্ষেত্রে কিন্তু তারা সামাল দিয়ে উঠতে পারছে না। তার পাশাপাশি আমরা অ্যাডাল্ট যারা আছে, বয়স্ক যারা আছে, সেই ওয়ার্ডও গিয়েছি, সেখানেও প্রায় শতাধিকের উপর মানুষ ভর্তি রয়েছে। আসলে তানভীর, বলা যায় শুধুমাত্র সদর হাসপাতালের কথা যদি বলি, এখানে কিন্তু প্রায় 3 শতাধিকের উপর রোগী ভর্তি রয়েছে। আর নোয়াখালীর যে সকল প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, প্রত্যেকটা কেবিন, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ডায়রিয়া রোগীর সংক্রমণ। আসলে আমরা বিভিন্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পানিবাহিত রোগে যেমনটি আক্রান্ত হচ্ছেন, সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার হচ্ছে আসলে বিশুদ্ধ পানির কারণে কিন্তু এই ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। তার পাশাপাশি গেল এক সপ্তাহ ভারী বর্ষণ বা বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু রোদের তাপমাত্রা বেড়েছে। তো আসলে দুইয়ের মিলে কিন্তু ডায়রিয়ার সংক্রমণটা বাড়ছে। তাই তারা বারবারে বলছেন পরিষ্কার একটু খোলামেলার মধ্যে থাকলে কিন্তু হয়তো বা ডায়রিয়ার সংক্রমণটা অনেকটাই কমবে। আমরা এখানে সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ওষুধের যোগান রয়েছে, আসলে তারা চিকিৎসা সেবা দিয়ে পারছে না। এই কারণেই, কারণ আসলে যেখানে 200 জন আসলে শিশুকে 3 জন নার্স, আসলে এটা কোনোভাবেই সম্ভব না। এখানে যারা স্যালাইন দিচ্ছে শিশুদেরকে, স্যালাইনে স্টেন পর্যন্ত নেই। প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা রোগী কিন্তু স্যালাইন দিয়ে সারা রাত স্যালাইনের কোটাটি কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো আসলে বলা যায় যে নোয়াখালী ডায়রিয়ার প্রকোপ ধীরে ধীরে কিন্তু বাড়ছে, কোনো প্রকারে কিন্তু এটা নাগালে আনা যাচ্ছে না। তো বলা যায় নোয়াখালীতে এখন পর্যন্ত সরকারি এবং কি বেসরকারি প্রাইভেট হাসপাতাল মিলিয়ে কিন্তু প্রায় 12 শতাধিকের উপর রোগী এখন পর্যন্ত আক্রান্ত রয়েছে। তো এই ছিল নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, বন্যা পরবর্তী হাসপাতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত মির্জা, নোয়াখালী থেকে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আন্তর্জাতিক, কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ, জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরে এই বিক্ষোভ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের 7টি শহরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রবিবার আবারও রাত দখল কর্মসূচি পালন করল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। এদিকে আজ সুপ্রিম কোর্টে মামলাটির দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুরে। রকেট ও ড্রোন দিয়ে হামলা হচ্ছে বিভিন্ন এলাকায়। এবার ড্রোন হামলা বন্ধ করতে এন্টি ড্রোন সিস্টেম বসানো শুরু করেছে নিরাপত্তা কর্মীরা। রবিবার এন্টি ড্রোন সিস্টেম স্থাপন করেছে দ্য আসাম রাইফেলস। পুলিশ জানিয়েছে পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালান একদল দুর্বৃত্ত। এছাড়া নতুন করে সহিংসতার ঘটনায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি আয়োজন করছে। জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হন। পরে ডেমোক্রেট দলের প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। এদিকে টেলিভিশন বিতর্কের আগেই কমলা হ্যারিসকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন ট্রাম্প। জরিপে দেখা গেছে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে আছেন। এরই সাথে শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ। পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।